যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ ভোরে কিছু নিউজ দেখলাম, খুব খারাপ লাগলো নিউজগুলো দেখে। যে দেখলাম আওয়ামী লীগের কিছু নেতা, অনেক নেতাই শুনলাম যে থানায় ধরে নিয়ে যায়, কিছুদিন পর তার পরের দিন বা কিছুদিন পর জেল থেকে বের হয়, লাশ হয়ে যায়, মৃত্যুবরণ করে। এটার কারণ হলো ওখানে নিয়ে এত পরিমাণ নির্যাতন করে, মানুষের মৃত্যু ঘটতে বাধ্য করে। এই সংস্কৃতি থেকে তো আমরা বের হতে চাইছিলাম। দেখেন জুলাই আন্দোলন যদি আওয়ামী লীগের তৃণমূলের নীরব সমর্থন না থাকতো, তাহলে জুলাই আন্দোলন জীবন সম্ভব হতো না। আপনি বিএনপির নেতাদের, জামাত নেতাদের জিজ্ঞেস করে দেখুন, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা, উচ্চ অভিলাষী যে নেতাদের, ওদের হাতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে, অবহেলার শিকার হয়েছে, যাতে তারা জুলাই আন্দোলনের মতো একটা আন্দোলনে বা গণ অভ্যুত্থানে, যেটাই বলুন, তারা নীরব থাকতে বাধ্য হয়েছে। মূলত এর একটাই কারণ, আওয়ামী লীগের কিছু অসাধু ব্যবসায়ীরা, তারা নেতাদের সাথে যোগসাজশে টোটাল পলিটিক্সটাকে একটা বিজনেসে পরিণত করছিল। এখন আমরা তো এই রাজনীতি থেকে বের হতে চেয়েছিলাম বাংলাদেশটার এক উন্নয়নশীল রাষ্ট্রে আছে, আরও আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু তা পারলাম কোথায়? এই যে দেখেন, এই দুর্নীতি রয়েছে, অবহেলা রয়েছে। এই যে রাজনৈতিক যে বিএনপির বহুত নেতাকর্মী মারা গেছে আওয়ামী লীগ ক্ষমতা সময়। আবার আমি এটাও দেখছি যে শিবির নেতাদের ধরে যে ছাত্রলীগ কি পিটানটা পিঠিয়েছে, এটা মানতে হবে। অনেক জুলুম নির্যাতন করছে, কিন্তু আমরা তো ওই সংস্কৃতি থেকে এখন বের হয়ে যাচ্ছিলাম। এই মারামারি, খুনাখুনি, ধরেন এখন যে বিএনপির নেতারা মারতেছে, জামাত শিবিরের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাদের যে মারতেছে, যে মারা যাচ্ছে সে তো মারা যাচ্ছে, কিন্তু যারা মারা যাচ্ছে তাদের তো আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, ওদের মনে তো একটা আক্ষেপ, ওরা কি আপনাদের ছাড়বে? ক্ষমতা আজ আছে, কাল নাই, ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। আওয়ামী লীগ তো কিছু নেতারা ভারত পালিয়ে গিয়েছিল, আপনারা যাবেন কোথায় ভাই? এই মারামারি, অপসংস্কৃতি, রাজনীতিগুলো বন্ধ চাই আমরা। একটা সুষ্ঠু, আমরা সাধারণ নাগরিক ভাই, আমরা কারো দলের না, আমরা কোনো পক্ষের দলের না। আমরা চাই একটা সুষ্ঠু রাজনীতিক দ্বারা ফিরে আসুক। গণতন্ত্র যদি সুষ্ঠু না থাকে, একটা দেশের উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। দেখেন, এই যে বাংলাদেশের 9,00,000 কোটি টাকা বাজেট ঘোষণা করছে, এই সঠিকভাবে যদি 9,00,000 কোটি টাকার বাজেট ঘোষণার যদি কাজ বাস্তবায়ন হয়, তাহলে দেশ কিন্তু এক টার্মেই সিঙ্গে ভরে যেতে পারে। কিন্তু হচ্ছে না কেন? এই যে বড় বড় আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এই যে উচ্চবিলাসী নেতাদের পকেট চুরির কারণে। আবার একটা কথা, যে নির্বাচনে তারা টাকা খরচ করে, জনগণ টাকা ছাড়া ভোট দেয় না। জনগণকে অর্থলোভী বানাইছে কারা? বানাইছে ওরা তো টাকা দিয়েছে, তার জনগণ টাকার স্বাদ পাইছে, তখন তো জনগণ টাকার পিছনে ছুটছে। এই যে বাংলাদেশ 23% বা 30% দারিদ্র আছে। এই দারিদ্র জনগোষ্ঠীরা সবসময় অবহেলার শিকার। ভাই, দেশের কর, কৃষক থেকে শুরু করে যত নিম্ন শ্রেণীর মধ্যবিত্ত আছে, তারা কর দিতে, বড় লোকে করের টাকা কি করে? তারা ঋণ নেয়, হাজার কোটি টাকা ঋণ নেয়, ঋণের সুদ নেয়, ঋণ নিয়ে ঋণের সুদ দেয় না, ঋণ পরিশোধ করে না।
কিন্তু এইগুলো চাপে কারদের মাথায় পড়ে? এই যে সাধারণ জনগোষ্ঠীর উপরে। তাই আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত যাই না বলেন, সব হালায় চোর। কীভাবে? যে বাংলাদেশের ভালো কেউই চায় না। দেখলাম বাংলাদেশের সবাই তো দেখি দেশে চুরি করে। এই দেখেন বর্তমানে যে বাজেটটা ঘোষণা করলো, বর্তমান বাজেট ঘোষণা করলেও দক্ষিণাঞ্চলের জন্য কিছু রাখে নাই। সবই দেখলাম উত্তরাঞ্চল, চট্টগ্রাম, এদিক ওদিক সব করবে, কিন্তু দক্ষিণাঞ্চলের মানুষের দিকে কোনো বাজেটের অংশ রাখে নাই। এটা ভাই কেন? এটা বৈষম্য কেন? দক্ষিণাঞ্চলের মানুষের কি কর দেয় না? দক্ষিণাংশের মানুষের কর মনে হয় কোনো কর দেয় না, এই জন্য দক্ষিণাঞ্চলে কোনো বাজেট রাখে নাই। বা উত্তরাঞ্চলে গিয়ে দেখেন ভাই, রোডের অভাব নেই। বাংলাদেশের প্রধান শস্য যে খাদ্য ভাণ্ডার বলা হয় বরিশালকে, বরিশালের জন্য কোনো বরাদ্দ রাখে না। বরাদ্দ রাখে কোথায়? উত্তরাঞ্চল, চট্টগ্রাম, ঢাকা, এদিকে। খুব খারাপ লাগে। বৈষম্য তো এখান থেকেই শুরু হয়। তারপর হাজার হাজার কোটি টাকা দেখেন, একজন আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, যেমন যে দল ক্ষমতায়, একজন সাধারণ গরিব ঘরের ছেলে রাজনীতিতে যাইয়া, মিছিল মিটির যাইয়া, মায়ের খাইয়া, কেরিয়ারটা শেষ করে একটা 20-30 হাজার টাকার চাকরি হইবে, ওই কেরিয়ার শেষ করে রাজনীতি করে। তখন যখন দল ক্ষমতায়, তখন করে কি, নেতার ছেলেকে কি টাকা দিতে পারবে? নেতারা পদ বিক্রি করে। তাহলে ওই যে নেতাটার ছেলেটা, গরিব ঘরের ছেলেটা রাজনীতি করবে, আর জীবনটা তো ধ্বংস হয়ে গেল। ওর করা কি, নেতার 500 টাকা দেয় ওই মিছিলে খাইয়া, তারপর সে রাজনীতি করবে। এই হলে পেট টানতে টানতে জীবনটা চলে গেল। সরকারের থেকে কিছু পাইল না, আর পদ পদবি কোনো কিছু পাইল না, এই জীবন। আর বাংলাদেশের রাজনীতিটা একটা পেশা হয়ে গেছে। যখন পেশা হয়ে গেছে, ইউনূস সরকার পারত একটা দেশটারে গণতান্ত্রিক মুখী করতে, সবাইকে একত্র করতে। আওয়ামী লীগের যারা অসাধু চগ রিমেন্টে দিয়া ওদের পিটিয়ে ফুটিয়ে দুসনাস করে ফেলাইতে। আর যারা সৎ নেতা ছিল ওদের নিয়া, বিএনপি ছিল, জামাতে ছিল, সবাইকে নিয়ে একটা সুষ্ঠু গণতান্ত্রিক দেশ মাহাথির মোহাম্মদের মতো, মালয়েশিয়ার মতো তৈরি করতে পারত। উনি 5 বছর ক্ষমতাতে থাকতো। তা কি হইল? উনি 41 আগে আওয়ামী লীগের সময় যে পাচার করছে, তার সঙ্গে 41 গুণ বেশি করছে 18 মাসে। তো উনি 17 মাসে থাকলে কি করতো? উনি নিজস্ব যত প্রতিষ্ঠান ছিল সব কিছুর ট্যাক্স মওকুফ করে দিল, আমেরিকার কাছে দেশটা বিক্রি করে দিল। তাই ওই নোবেল বুদ্ধি আমরা কি করব? বাঙালি কীটে করবে বোঝেন আমাকে? কোনো লাভ হইল? জনগণ তো ঠিকই মরল। এখন যারা যারা ভিডিওটা দেখছেন সবাই একটা দাবি আওয়াজ তুলুন, যে বড় লোকে যত ঋণ নিয়েছে, হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, ওই বকেয়া ওই টাকা পরিশোধ না করা পর্যন্ত আমাদের যত গ্রাম অঞ্চলে নিম্ন মধ্য পরিবারগুলো যে ঋণ নিয়েছে ওই টাকা কিস্তি পরিশোধ করব না। বড় বড় ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা পাচারকারী এক দল ঋণ খেলাপি হয়ে যায়, যখন তারা ক্ষমতা হয়ে যায় সরকারিভাবে তারা মাপ পাই যায়। ওই হাজার হাজার কোটি টাকা যা নিয়েছে অমাপ। স্বরাষ্ট্রমন্ত্রী শুনলাম 81,000 কোটি টাকা ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক থেকে। তো উনি ওই টাকা পরিশোধ করবে কোথায় থেকে? ওনার সরকার থেকে আছে, উনি মওকুফ করে দেবে। সালমান এফ রহমান 35,000 কোটি টাকা নিয়েছে জনতা ব্যাংক থেকে। তাহলে উনি ওই টাকা পরিশোধ জীবন করবে? উনি যখন সরকার ক্ষমতা আসবে তখন সরকারি আইন জারি করিয়া বাতিল করে দেবে। কিন্তু একজন দেখেন, একজন কৃষক বা একজন মধ্যবিত্ত যখন 50,000 টাকা 1 লাখ টাকা ঋণ নেয়, তার ওইটা উঠানোর ফিঙ্গে অবিচার, বাসায় আসছে তার স্ত্রী পর্যন্ত গালিগালাজ করে। এখন সময় এসেছে সবাই দাবি তুলুন যে বড় বড় ঋণ খেলাপি
তারা যদি টাকা পরিশোধ না করে আমরাও পরিশোধ করব না, কিস্তি বন্ধ করে দেন দরকার হয়। কিন্তু ওরা পরিশোধ করবে, হাজার কোটি টাকা যারা নেছে, তাহলে আমরাও পরিশোধ করব, নাহলে দেশ বাঁচাইতে পারবেন না। এইবেলা আপনারা টাকা দিয়ে ঘাড়ে বোঝা টানবেন, সুদের হার বাড়াই দেবে আপনাদের ঘাড়ে। আর বড় বড় রাজনীতিবিদেরা, বড় বড় ব্যবসায়ীরা হাজার হাজার টাকা চুরি করে দেশ থেকে পালাবে, তাদের ছেলে মেয়ে বিদেশে পড়ালেখা করবে, আর একজন কর্মীর ছেলে একটা চাকরিও পায় না। তাই এই অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।